তো ঘাস ফড়িং এর যে বাহ্যিক গঠন, সেই বাহ্যিক গঠনগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা বলি যে ঘাস ফড়িং গুলি কোথায় বেশি পাওয়া যায়। ঠিক আছে, নাতিশীতোষ্ণ যে অঞ্চলগুলি, হ্যাঁ, নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে সাধারণত ঘাস ফড়িং এদের বেশি পাওয়া যায়। আর এদের কম পাওয়া যায় যে সকল এলাকার কি বলে যে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ যে বনগুলি রয়েছে, সেই ম্যানগ্রোভ ফরেস্টে এদের কম পাওয়া যায়। কারণ এখানে আমরা জানি যে প্রতিনিয়ত পানি কি হয়, প্লাবিত হয়। ঠিক আছে, পানি জোয়ার ভাটার কারণে কি হয়, প্লাবিত হয়। প্লাবিত হওয়ার কারণে কি হয় যে এখানে তাদের যে বংশবৃদ্ধি, সেই বংশবৃদ্ধিটা ব্যাহত হয়। ব্যাহত হওয়ার কারণে এই ম্যানগ্রোভ ফরেস্ট যে এলাকাগুলিতে বা যেখানে পানি প্রবাহ বেশি, বন্যা এরকম এই এলাকাগুলিতে একটু কম পাওয়া যায়। তো ঘাস ফড়িং আমরা দেখি যে ঘাস ফড়িং হচ্ছে এক প্রকার পতঙ্গ পেস্ট। আপনাদের বইতে পেজ নাম্বার 66-তে দেখবেন দেয়া আছে। ঘাস ফড়িং হচ্ছে এক ধরনের পতঙ্গ পেস্ট। এখন আপনাদের কি ধারণা আছে যে পেস্ট কাকে বলে? পেস্ট কি জিনিস? যে সকল জীবগুলি কি করে মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতি সাধন করে, যে সকল জীব মানুষের কি করে অর্থনৈতিকভাবে ক্ষতি সাধন করে থাকে, সেই সকল জীবগুলিকে বলা হয় পেস্ট। তো ঘাস ফড়িং কি করে, যে ধান, গম বা অন্যান্য শাকসবজির যে ক্ষেত রয়েছে সেই জায়গাগুলিতে বসবাস করে এবং ধান গমের পাতা খেয়ে বা শাকসবজির পাতা খেয়ে এই ফসলগুলির তারা মারাত্মক ক্ষতি সাধন করে। এই জন্য এদেরকে বলা হচ্ছে পেস্ট। তো যেটা বলা হচ্ছিল যে ধান, গম এবং শাকসবজির পাতা খেয়ে কি করে এরা জীবন ধারণ করে থাকে। তো পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তো এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে প্রায় 20 প্রজাতির। সারা পৃথিবীতে পাওয়া গেছে 20,000 প্রজাতির, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় 20 প্রজাতির ঘাস ফড়িং। ঠিক আছে, তো এই ঘাস ফড়িং গুলি এককভাবেও থাকতে পারে, আবার দলবদ্ধভাবেও এরা বসবাস করতে পারে। তো যারা দলবদ্ধভাবে বসবাস করে তাদেরকে বলা হয় লোকাস্ট বা পঙ্গপাল। এবং এই পঙ্গপালগুলি ফসলে কিন্তু মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। মুহূর্তের মধ্যেই কিলোমিটারের পর কিলোমিটার যে ফসলের মাঠ, সেই ফসলের মাঠ কিন্তু তারা খেয়ে একেবারে সাবার করে দিতে পারে, ফসলগুলি খেয়ে সাবার করে দিতে পারে। তো এখন যদি বন্যের কথা বলি, তো আমরা এটা যদি দেখি, কি মনে হচ্ছে যে ঘাস ফড়িং এর বর্ণ কেমন হতে পারে? সবুজ হতে পারে, খড় বর্ণের হতে পারে, তারপরে পিঙ্ক বর্ণের হতে পারে, নীলাভ সবুজ হতে পারে, বিভিন্ন বর্ণের কিন্তু ঘাস ফড়িং আমরা দেখে থাকি। তো দেখি দেহ সাধারণত নীলাভ ও হলুদ দাগ বিশিষ্ট সবুজ বর্ণের হতে পারে। কিছু উজ্জ্বল নীল বর্ণের ঘাস ফড়িংও কিন্তু আমরা দেখে থাকি। তো এইগুলি হচ্ছে বর্ণ। তো আমাদের যে বইটা আছে, সেই বইটা যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু আমরা দেখে থাকবো যে এদের রং কেমন হতে পারে। দেখো 67 নাম্বার পেজের যে বাহ্যিক অঙ্গ সংগঠন, সেখানে লেখা হয় যে ঘাস ফড়িং এর যে চিত্রটা দেয়া নিচে 67 নাম্বার পেজে, সেখানে দেখো লাগছে যে অনেকটা হলুদ সবুজ হতে পারে, অথবা বাদামি রঙের মাঝে নানা ধরনের ফোঁটা বা ডোরাকাটা দাগ থাকতে পারে, মিশ্রিত রং হতে পারে। এবং এই এদের যে রংগুলি, গায়ের রংগুলি কিন্তু তাদের খুব সহজেই প্রতিকূল পরিস্থিতি থেকে তাদেরকে রক্ষা করতে সাহায্য করে। আর এরা নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এরা তৃণভোজী। ঠিক আছে, নাম থেকেই কিন্তু আমরা বুঝলাম যে এরা তৃণভোজী। ঠিক আছে, অর্থাৎ ঘাস, লতা পাতা এই ফসলগুলিকে তারা কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে থাকে। আর এরা দেখো যে পেটুক স্বভাবের প্রাণী, অর্থাৎ সবসময় এরা মানে খাবার খাওয়ার মধ্যেই থাকে। এরা
সব সময় ফসলের বা গাছের পাতা কিন্তু খেতেই থাকে। তো এদের যে মুখপাঙ্গ যদি আমরা বলি, তাহলে মুখপাঙ্গ হচ্ছে চর্বণ উপযোগী। এদের মুখপাঙ্গগুলি হচ্ছে কি চর্বণ উপযোগী, অর্থাৎ কোনো কিছু চিবিয়ে চিবিয়ে কিন্তু তারা খেতে পারে, চিবিয়ে তারপরে কেটে ছিঁড়ে এরকম গাছের বা ফসলের পাতাগুলি তারা কিন্তু খেয়ে থাকে। এজন্য এদেরকে বলা হচ্ছে যে চর্বণ উপযোগী কিন্তু মুখপাঙ্গ থাকে। সৌরবাস, জি স্যার। ওকে, তো ঘাস ফড়িং এর শ্রেণীবিন্যাসটা একটু দেখো। শ্রেণীবিন্যাসটা কি লেখা, যে এদের যে কিংডম অ্যানিমেলিয়া, তারপরে ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, অর্ডার অর্থোপটেরা, ফ্যামিলি অ্যাক্রিডিডি, জেনাস পয়কিলোসেরাস, স্পিসিস হচ্ছে পয়কিলোসেরাস পিকটাস। 1 মিনিট এটা একটু পড়ে নাও, 1 মিনিট একটু পড়ো। এটা পরীক্ষায় অনেক সময় 2 মার্কসের জন্য আসে, যেমন গত পরীক্ষায় হাইড্রাটা এসেছিল। হ্যাঁ, এটা একটু দেখে নাও 1 মিনিট। হুম, 67 পেজে, বই আছে 67 পেজ নাম্বার। আচ্ছা, আমরা তাহলে পরেরটায় যাই নাকি? তো ঘাস ফড়িং এর দেহটা যদি আমরা দেখি, তাহলে এই যে অঙ্গাণুগুলি আমরা কিন্তু দেখতে পাই। পশ্চাৎ পা থেকে, সম্মুখ পা থেকে, অ্যান্টেনা থেকে, পুঞ্জাক্ষী থেকে, মাথা থাকে, অগ্রপদ থাকে, বক্ষ থাকে, উদর থাকে। এইগুলির সমন্বয়ে হচ্ছে কি যে ঘাস ফড়িং এর যে দেহটা, সেই দেহটা কিন্তু গঠিত হয়। তো এখন আমরা দেখি যে ঘাস ফড়িং এর দেহটাকে প্রধানত 3টা অংশে ভাগ করা যায়। সবাই একটু দেখে নাও, ঘাস ফড়িং এর দেহকে কয়টা অংশে ভাগ করা যায়? দেখো 3টা। কি কি? মস্তক, বক্ষ আর হচ্ছে কি উদর। 3টা অংশের নাম এখনই মুখস্থ করো। ঘাস ফড়িং এর দেহের অংশ কয়টি? 3টি। দেখো কি কি? 3টি হচ্ছে মস্তক, বক্ষ এবং উদর। 3টি অংশ হচ্ছে মস্তক, বক্ষ আর হচ্ছে কি উদর। আচ্ছা, উদরের কয়টা অংশ একজন বলো তো? উদরের অংশ কয়টি দেখে বলো, ওই যে নিচে লেখা। উদরের অংশ 3টা, প্রোথোরাক্স, মেসোথোরাক্স আর হচ্ছে মেটাথোরাক্স। প্রোথোরাক্স, মেসোথোরাক্স আর হচ্ছে কি মেটাথোরাক্স। এটা মনে থাকবে না, বাংলায় বলো। অগ্রবক্ষ, মধ্যবক্ষ আর হচ্ছে পশ্চাৎবক্ষ। কয়টা অংশ? বক্ষের অংশ থেকে 3টা, অগ্রবক্ষ, হ্যাঁ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ আর হচ্ছে পশ্চাৎবক্ষ। আর প্রত্যেকটা বক্ষে লক্ষ্য করো, মানে বক্ষের যে প্রত্যেকটা অংশ থেকে, অর্থাৎ অগ্র, মধ্য এবং পশ্চাৎ, এই 3টা অংশ থেকেই কি হচ্ছে যে এক জোড়া করে পা সৃষ্টি হয়েছে। আমি একটু দেখাই। এই যে অগ্রবক্ষ থেকে দেখো এক জোড়া পা উৎপন্ন হয়েছে, মধ্যবক্ষ থেকে এক জোড়া পা সৃষ্টি হয়েছে, আর হচ্ছে পশ্চাৎবক্ষ থেকে দেখো এক জোড়া পা সৃষ্টি হয়েছে। তাহলে যদি বলা হয় ঘাস ফড়িং এর পায়ের সংখ্যা কত জোড়া? 3 জোড়া স্যার। 3 জোড়া মানে কয়টা? 6টা। 6টা। পরীক্ষায় যদি আসে ঘাস ফড়িং এর পায়ের সংখ্যা কয়টি, পারা যাবে? ঘাস ফড়িং এর পায়ের সংখ্যা হচ্ছে 3 জোড়া। অগ্রবক্ষ থেকে এক জোড়া উৎপন্ন হয়, মধ্যবক্ষ থেকে এক জোড়া উৎপন্ন হয়, পশ্চাৎবক্ষ থেকে এক জোড়া উৎপন্ন হয়। এই হলো 3 জোড়া বা 6টি। ক্লিয়ার হয়েছে? ওকে।
অগ্রপক্ষে আরো কি থাকে দেখেন, 2 জোড়া পাখা থাকে। পাখার সংখ্যা কয় জোড়া? পাখার সংখ্যা হচ্ছে 2 জোড়া। তাহলে এদের দেহটা হচ্ছে দেহ লম্বা বেলনাকার, সরু এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের দেহটা কেমন? বেলনাকার। হ্যাঁ, দেহ লম্বা বেলনাকার, সরু এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং একটি পূর্ণাঙ্গ ঘাস ফড়িং 8 থেকে 9 সেন্টিমিটার লম্বা। কতটুকু লম্বা? 8 থেকে 9 সেন্টিমিটার। এইটা ক্লাস যখন শেষ হবে তখন কিন্তু একটা পরীক্ষা নেব, এমসিকিউ। সেই পরীক্ষাটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? এগুলি ভালো করে শিখেন। দেখেন, ঘাস ফড়িং এর দেহের 3টা অংশ থাকে, আমরা একটু আগেই বললাম। মস্তক থাকে, বক্ষ থাকে, আর হচ্ছে উদর থাকে। মস্তক থাকে, বক্ষ থাকে এবং উদর থাকে। এবং প্রত্যেকটা অংশে দেখেন মস্তক কোন কোন অংশগুলো নিয়ে গঠিত একটু দেখে নেন। মাথা কোন কোন অংশগুলি নিয়ে গঠিত একটু দেখেন তো কি কি। মাথা গঠিত হচ্ছে পুঞ্জাক্ষী নিয়ে, মুখপঙ্গ নিয়ে, আর হচ্ছে কি অ্যান্টেনা নিয়ে। তাহলে এই যে 3টা অংশের নাম এখনই মুখস্থ করেন, এগুলি বহুপদী কোশ্চেন আসে। তাহলে পুঞ্জাক্ষী, মুখপাঙ্গ আর অ্যান্টেনা, এই 3টা অংশ মাথাতে থাকে। আর বক্ষ দেশে কি থাকে একটু আগেই বলা হলো, 3 জোড়া পা থাকবে আর 2 জোড়া ডানা থাকবে। আর আর 2 জোড়া হচ্ছে শ্বসন ছিদ্র থাকবে। বক্ষ দেশে কি থাকে? 3 জোড়া পা থাকে, 2 জোড়া ডানা থাকে, আর হচ্ছে 2 জোড়া স্পাইরাকল বা শ্বসন ছিদ্র থাকে। আর উদরের মধ্যে কি কি থাকে দেখেন, উদরের মধ্যে থাকে স্পাইরাকল এবং জনন অঙ্গ সমূহ। আমরা পরেরটায় যাই। আচ্ছা, এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে মাথা। তো মাথার মধ্যে কোন কোন অংশগুলি থাকে একটু দেখি। এই অংশ, ঘাস ফড়িং এর মাথাকে আমরা যদি লক্ষ্য করি, দেখলে মনে হয় যেন এখানে একটাই খণ্ড থাকে। আসলে ঘাস ফড়িং এর মাথায় কিন্তু একটা খণ্ড থাকে না। ঘাস ফড়িং এর মাথার মধ্যে খণ্ড থাকে কয়টি দেখেন? 6টি। ঘাস ফড়িং এর মাথায় খণ্ড থাকে কয়টি? 6টি। এবং এর মাথা হচ্ছে হাইপোগনাথাস প্রকৃতির। হাইপো মানে কি নিচে না উপরে? এটা কে বললেন? হাইপো মানে নিচে আর হাইপার মানে উপরে। হাইপার টেনশন বলে না? হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, আর হাইপোটেনশন মানে নিম্ন রক্তচাপ। তো হাইপো শব্দের অর্থ হচ্ছে নিচে, আর ন্যাথাস শব্দের অর্থ হচ্ছে চোয়াল। এদের যে চোয়াল বা মাথা বা মুখের যে ছিদ্রটা, সেই ছিদ্রটা হচ্ছে নিম্নমুখী হয়ে থাকে, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হচ্ছে হাইপোগনাথাস। এদের মাথাটা নিম্নমুখী হয়ে থাকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে হাইপোগনাথাস প্রকৃতির মস্তক। তো মাথার যে পৃষ্ঠ দিক খেয়াল করো, মাথার যে পৃষ্ঠ দিকের যে অংশ, এই যে এই অংশটা মানে পৃষ্ঠ দিকে যে অংশটা থাকে মাথার, সেই পৃষ্ঠ দিকের অংশকে বলা হয় কি? ভার্টেক্স। ঘাস ফড়িং এর মাথার পৃষ্ঠদেশের অংশকে কি বলে? ভার্টেক্স। আর কপাল গঠনকারী, অর্থাৎ মাথার সামনে যে কপাল গঠনকারী যে অংশটা দেখা যায়, সেই কপাল গঠনকারী বা মাথার সামনের যে অংশটা, সেই অংশটাকে বলা হয় কি? ফ্রান্স। ফ্রান্স, ফ্রান্স না কিন্তু ফ্রান্স। আর ফ্রান্সের আবার নিচে দেখো, ফ্রান্সের নিচে একটা প্লেটের মতো, চ্যাপ্টা প্লেটের মতো, আয়তাকার প্লেটের মতো গঠন দেখা যাচ্ছে, যাকে বলা হয় ক্লাইপিয়াস। কি বলে? ক্লাইপিয়াস। আচ্ছা, ক্লাইপিয়াস তাহলে কোথায় থাকবে? ফ্রান্সের নিচে। আচ্ছা, ক্লাইপিয়াসের নিচে আরো একটি পাতলা পর্দা, কি বলে, পাতের মতো অংশ থাকে, সেটাকে বলা হয় ল্যাব্রাম।
ল্যাব্রাম। তাহলে ল্যাব্রামের উপরে কি থাকবে? ক্লাইপিয়াস। আচ্ছা, এরপরে মাথার দুই পাশের যে অংশ, মাথার দুই পাশের অংশকে বলা হয় কি? জেনা। মাথার দুই পাশের অংশকে কি বলে? মাথার দুই পাশের অংশকে বলা হয় জেনা। তো তুমি তোমার দুই হাত কপালের মানে গালের উপরে রাখো, দুই হাতটা ঠান্ডা লাগলে অনেক সময় হাত এরকম করে কি করে দুই পাশে গালের উপর রাখে না, তাহলে মাথার দুই পাশে গালের মতো অংশ যেটা, সেটাকে বলা হচ্ছে কি? জেনা। আমরা গাল বলবো না, বলো মাথার দুই পাশের অংশকে বলা হয় জেনা। তাহলে এই যে টার্মগুলি বলা হলো, এগুলি কি আর কোনো অসুবিধা আছে বুঝতে? কোনো প্রবলেম আছে? তো যেগুলি বললাম একটু দেখে নেন। তাহলে ঘাসফড়িং এর মাথাটা হচ্ছে নরম ফোম, অর্থাৎ এরা নড়াচড়া করতে পারে। তারপরে মাথার পৃষ্ঠদেশীয় অংশকে বলা হচ্ছে ভার্টেক্স। তারপরে মাথার সামনের অংশকে বলা হয় ফ্রন্স, আর ফ্রন্সের নিচের আয়তাকার প্লেটকে বলা হচ্ছে ক্লাইপিয়াস। যেটুকু বললাম এইটুকু বুঝতে অসুবিধা আছে কার? বলো। কোনো অসুবিধা? ওই তো, আপনি শুধু এখনকার জন্য বুঝবেন। এটা সমস্যার একটাই সমাধান, ভালো করে পড়তে হবে এবং পড়াটা বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝে না পড়েন মনে থাকবে না। এবং আজকে পড়বে, আমি এখন পড়াই দিলাম, পড়ানোর পরে আর একটু বইটা পড়তে হবে। আর যখন ভুলে যাবেন তখন তো লেকচারগুলি তো রেকর্ড হয়ে থাকছেই, ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, মাথায় দেখো যে পুঞ্জাক্ষী থাকে, মাথার দুই পাশে কালো রঙের কি থাকে? দুইটা পুঞ্জাক্ষী থাকে। চোখ আমরা আরো সহজ করে যদি বলি, তাহলে মাথার দুই পাশে কি থাকে? পুঞ্জাক্ষী থাকে। তাহলে পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টা? এই যে জিনিস, পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টা? মাথার দুই পাশে পুঞ্জাক্ষী থাকবে দুইটা, ঠিক আছে? এই যে একটা পুঞ্জাক্ষী আর এই একটা পুঞ্জাক্ষী, এবং এই পুঞ্জাক্ষীর মধ্যে অসংখ্য কি থাকে? ওমাটিডিয়াম থাকে। কি থাকবে? ওমাটিডিয়াম। এই যে এইগুলি হচ্ছে এক একটা ওমাটিডিয়াম। এরকম পুঞ্জাক্ষীর গঠনের একককে বলা হয় ওমাটিডিয়াম। এইগুলো প্রত্যেকটা এক একটা ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়াম গুলি সম্মিলিতভাবে গঠন করছে কি? এই পুঞ্জাক্ষী, ঠিক আছে? আর পুঞ্জাক্ষী ছাড়াও ঘাসফড়িং এর কি থাকে? যে সরল চোখও থাকে, ঠিক আছে? সরল চোখ থাকে কয়টা? তিনটা। তাহলে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর ষড়ভুজাকার যে দর্শন একক, সেই দর্শন একককে বলা হয় ওমাটিডিয়াম। তো এই যে এখানে যেগুলি দেখানো হচ্ছে এইগুলি হচ্ছে ওমাটিডিয়াম। আর অনেকগুলি ওমাটিডিয়াম মিলেই তৈরি করে কি? এই পুঞ্জাক্ষী। অর্থাৎ একটা চোখে কমপক্ষে 2000টি কি থাকে? ওমাটিডিয়াম থাকে। 2000 ওমাটিডিয়াম মিলেই তৈরি করে একটা পুঞ্জাক্ষী। আর আমাদের যেমন মানুষের যে চোখ, এই মানুষের চোখগুলি কিন্তু সরল, ঠিক আছে? তো মানুষের মতো ঘাসফড়িং এরও কিন্তু এই সরল প্রকৃতির চোখ থাকে। তো সরল প্রকৃতির এই চোখগুলিকে বলা হয় ওসেলি বা ওসেলাস। তাহলে ঘাসফড়িং এর এই যে ওসেলাস আমরা কয়টা দেখতে পাচ্ছি এখানে? এখানে একটু লক্ষ্য করো তো, ওসেলাস কয়টা? তিনটা। আর হচ্ছে কি বলে, পুঞ্জাক্ষী কয়টা? দুইটা। ওকে। আচ্ছা, এরকম কি কখনো কিছু দেখছো যে ধরো এই যে এটা তেলাপোকার একটা মাথা, তেলাপোকার মাথার দুই পাশে এরকম নড়াচড়া করে, এরকম কিছু দেখছো? হ্যাঁ, এটাকে বলা হয় কি? অ্যান্টেনা। তো আরশোলার যেমন অ্যান্টেনা থাকে, ঠিক ওরকম কি বলে, ঘাসফড়িং এরও কিন্তু অ্যান্টেনা থাকে, যেখানে আমরা কিন্তু অ্যান্টেনা দেখতে পাচ্ছি। তো ঘাসফড়িং এর অ্যান্টেনার যদি বলা হয় অংশ কয়টা, দেখো অ্যান্টেনার অংশ হচ্ছে তিনটা। কি কি? স্কেপ, পেডিসেল এবং ফ্ল্যাজেলাম। ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ কয়টা? তিনটা। কি কি?
পেডিসেল ফ্ল্যাজেলাম। স্কেপ, পেডিসেল এবং ফ্ল্যাজেলাম। তো যে অংশটা অ্যান্টেনার যে অংশটা মাথার সাথে যুক্ত থাকে, অ্যান্টেনার যে অংশ মাথার সাথে যুক্ত থাকে সেই অংশটাকে বলা হয় স্কেপ। আর স্কেপের পরে অবিভক্ত যে অংশটা দেখা যায় সেই অংশটাকে বলা হয় পেডিসেল। কি দেখছেন? এটা কি দেখছেন? তাহলে মাথার সাথে অ্যান্টেনার যে অংশটা মাথার সাথে যুক্ত থাকে সেই অংশটাকে কি বলে? স্কেপ। আর স্কেপের পরে অবিভক্ত যে অংশটা থাকে সেটাকে বলা হয় পেডিসেল। আর পেডিসেলের পরে 25টি খণ্ডের সমন্বয়ে গঠিত যে অংশটা সেটাকে বলা হয় ফ্ল্যাজেলাম। তো এখন আমি কোশ্চেন করছি যে যদি বলা হয় অ্যান্টেনার অংশ কয়টি? অ্যান্টেনার অংশ কয়টি? তিনটি স্যার। তিনটি। নাম কি? স্কেপ, পেডিসেল, ফ্ল্যাজেলাম। স্কেপ, পেডিসেল এবং ফ্ল্যাজেলাম। আচ্ছা, এবার বলেন যে ফ্ল্যাজেলামের খণ্ডক সংখ্যা কত? 25টি। 25টি। যদি এমসিকিউ পরীক্ষায় আসে এইগুলি কি পারা যাবে? এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে স্কেপ কার অংশ, বলেন স্কেপ কার অংশ? অ্যান্টেনার অংশ। মাথার স্যার। মাথার কে বলছে? মাথার এটা কে বললো মাথার অংশ? চুপ মেরে আছে। বলেন কে বললেন এটা মাথার অংশ? কে বললেন? মাথার অংশ না, এটা হচ্ছে অ্যান্টেনার অংশ। অ্যান্টেনা মাথার সাথে যুক্ত থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যান্টেনার কাজ কি দেখেন। অ্যান্টেনা ঘাসফড়িং এর ঘ্রাণ, স্পর্শ ও শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে অ্যান্টেনা কোন কোন কাজে সাহায্য করে দেখেন। অ্যান্টেনা ঘাসফড়িং এর ঘ্রাণ, স্পর্শ এবং শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো কিছু গন্ধ নিতে, তারপরে স্পর্শের যে অনুভূতি, তারপরে কোনো কিছু শুনতে অ্যান্টেনা কিন্তু সাহায্য করে থাকে। আর ওসেলাস সম্পর্কে ইতিমধ্যে আমরা অলরেডি বলে দিয়েছি, 3টা ওসেলাস থাকে। আচ্ছা, এইটা আবার দেখি। আর ঘাসফড়িং এর যে বক্ষদেশীয় অঞ্চল যখন পড়ালাম, তো বক্ষদেশীয় অঞ্চলকে কয়টি অংশে ভাগ করা যায়? এখানে দেখে নেন, ঘাসফড়িং এর বক্ষদেশীয় অংশকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? কি কি? কি কি? স্যার পশ্চাৎ বক্ষ, স্যার তারপরে স্যার অগ্র, মধ্য, পশ্চাৎ বক্ষ। অগ্র, মধ্য এবং পশ্চাৎ বক্ষ। আচ্ছা, এখানে আরেকটু কথা আমার বলতে বাদ পড়ছে, সেই জিনিসটি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। তো ঘাসফড়িং এর দেহ কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা আবৃত থাকে। ঘাসফড়িং এর দেহ কাইটিন নির্মিত কিউটিকল দ্বারা আবৃত থাকে এবং কিউটিকল গুলো কি হয়? পুরু হয়। মানে কিউটিকল গুলো পুরু হয়ে কি হয়? একটা আস্তরণ বা আবরণ তৈরি করে। সেই আবরণকে বলা হয় কি? স্ক্লেরাইড। আবরণকে কি বলা হয়? ঘাসফড়িং এর দেহ কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা কি থাকে? আবৃত থাকে, ঠিক আছে? এবং কি করে? শক্ত প্লেটের মতো তৈরি করে। এই যে আমি একটু যদি আঁকায় দেখাই, ঘাসফড়িং এর দেহের উপরে কি থাকে? এরকম কাইটিনের তৈরি কি করে? কিউটিকলের আবরণ তৈরি করে। এই যে এরকম, এই যে আবরণ দেখছো, এই যে আবরণ তৈরি করছে, এই কাইটিন নির্মিত কিউটিকলের যে আবরণ, এই আবরণকে বলা হয় কি? স্ক্লেরাইড। দন্ত স, ক, তার নিচে ল, স্ক্লে, স্ক্লেরাইড। কি বলে?
স্ক্লেরাইট। হ্যাঁ, আবরণ ধরো পাতলা একটা আবরণ ছিল, সেই আবরণটা ধীরে ধীরে কি হয়, পুরু হয়ে মোটা হয়ে কি করে এরকম প্লেটের মতো গঠন তৈরি করে। এই প্লেটের মতো গঠনকে বলা হচ্ছে স্ক্লেরাইট। এই যে দেখো, এই যে এইটুকু হচ্ছে একটা স্ক্লেরাইট, দেখছো? তাহলে পিঠের দিকের যে স্ক্লেরাইট সেটাকে বলা হয় টারগাম। কি বলে? পিঠের দিকের স্ক্লেরাইট গুলোকে বলা হয়, বা পৃষ্ঠীয় দিকের স্ক্লেরাইট গুলোকে বলা হয় টারগাম। আর এই যে অঙ্কীয় দিকে দেখো, এই অঙ্কীয় দিকের প্লেট গুলিকে বলা হয় স্টারনাম। এটা কি বুঝছো? ওকে। আর এই যে এখন আমরা দেখবো সে জিনিসগুলি, দেখো পিঠের দিকের যে প্লেটগুলি সেইগুলিকে বলা হয় টারগাম বা স্ক্লেরাইট গুলিকে বলা হয় টারগাম, আর অঙ্কীয় দিকের যে প্লেট বা স্ক্লেরাইট গুলিকে বলা হয় স্টারনাম। আর বক্ষদেশীয় বুকের যে পাশে যে প্লেটগুলি থাকে সেইগুলিকে বলা হয় প্লুরা বা প্লিরন। কি বলে? প্লুরা বা প্লিরন। বলো, এগুলি কি বুঝছো? সবই বুঝি, শুধু মনে থাকে না। এগুলি অলরেডি বলেছি, শ্বসন ছিদ্র বক্ষদেশীয় অঞ্চলে 2 জোড়া থাকবে। আচ্ছা, এখন দেখো উদরটা। ঘাস ফড়িং এর উদরে মোট খণ্ড থাকে কয়টি? 11টি। বলো কয়টি? 11টি। 11টি। তো ঘাস ফড়িং এর প্রথম যে খণ্ডটা, উদরের প্রথম যে খণ্ডটা তোমরা দেখো, এই প্রথম খণ্ডটা তোমাদের বইতে দেখো 71 নম্বর পেজে আছে। ঘাস ফড়িং এর উদর বেশ লম্বা সরু। 71 নম্বর পেজটা দেখো, বইটা খোলো। ঘাস ফড়িং এর উদর বেশ লম্বা সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত। আমরা কিন্তু এখানে 11টি খণ্ড দেখতে পাচ্ছি। 10-এর পরে যে ই লেখা, ওইটা হচ্ছে ওর পরে যেটা, সেটা 11 নম্বর খণ্ড। তো ঘাস ফড়িং এর উদর বেশ লম্বা সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত। প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশে টারগাম এবং অঙ্কীয় দেশে স্টারনাম থাকে। আমরা একটু দেখে নিই। তাহলে পিঠের দিকে থাকে টারগাম, আর অঙ্কীয় দিকে থাকবে কি? স্টারনাম। আর টারগাম, স্টারনাম বা স্ক্লেরাইট কাকে বলে ইতিমধ্যে আমরা জেনেছি। এবং প্রথম খণ্ডটা দেখো, এই প্রথম খণ্ডটা কিন্তু অন্যান্য যে খণ্ডগুলি রয়েছে সেই খণ্ডগুলি অপেক্ষা কিন্তু বড়, দেখছো? ঘাস ফড়িং এর প্রথম যে খণ্ডটা, সেই প্রথম খণ্ডটা অন্যান্য খণ্ড অপেক্ষা হচ্ছে কি বড়। এবং প্রথম খণ্ডের মধ্যে শ্রবণ থলি থাকে। শ্রবণ মানে যে শব্দ অনুভূতি যে গ্রহণকারী শ্রবণ যে অঙ্গ, সেই শ্রবণ অঙ্গটা কিন্তু এই প্রথম যে খণ্ড, সেই খণ্ডের মধ্যে থাকে। এবং সেই খণ্ডটাকে টিম্পেনিক পর্দা দ্বারা কি থাকে? আবৃত থাকে। যে শ্রবণ থলিকে কি করে? টিম্পেনিক পর্দা আবৃত করে রাখে। আর প্রথম থেকে দেখো, প্রথম থেকে অষ্টম খণ্ড পর্যন্ত কি থাকে? স্পাইরাকল থাকে। স্পাইরাকলের বাংলা হচ্ছে শ্বসন ছিদ্র। প্রথম খণ্ড থেকে অষ্টম খণ্ড পর্যন্ত কি থাকে? স্পাইরাকল থাকে। এবং এই স্পাইরাকলের সাহায্যে তারা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যে গ্যাস, সেই গ্যাসগুলি কিন্তু বিনিময় করে। আর 9 নম্বর এবং 10 নম্বর খণ্ডটা লক্ষ্য করো। এই নবম এবং দশম খণ্ডকের যে টারগাম, অর্থাৎ পৃষ্ঠীয় দিকের যে প্লেটটা, সেই প্লেটটা দেখো আংশিকভাবে কি থাকে? যুক্ত থাকে। আমরা যদি 9 এবং 10 লেখা, ওখানে আমি একটু দেখো রাউন্ড করে দিয়েছি। তো এখানে টারগামটা দেখো আংশিকভাবে যুক্ত থাকছে। আর 11 নম্বর যে খণ্ড, সেই 11 নম্বর খণ্ড থেকে দেখো যে একটা আবরণ তৈরি করে ফেলছে। যে আবরণটা কি করছে? বায়ুটাকে আবৃত করে রাখছে। আর অ্যানাল সার্কাস থাকে 10ম খণ্ডকে। তো পুরুষ এবং স্ত্রী ঘাস ফড়িং এর মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পাই। দেখো, পুরুষ ঘাস ফড়িং এর যে উদর, সেই পুরুষ ঘাস ফড়িং এর উদরটা হচ্ছে সরু। আর স্ত্রী ঘাস ফড়িং এর যে উদর, সেটা আমরা যদি লক্ষ্য করি তাহলে সেটা দেখবো চওড়া। পুরুষ যে ঘাস ফড়িং এর উদর, সেখানে অ্যানাল সার্সি বা অ্যানাল সার্কাস নামক একটা অংশ থাকে। আর স্ত্রী ঘাস ফড়িং এর দেখো যে কি থাকে? ওভিপোজিটর থাকে। এই ওভিপোজিটরের সাহায্যে তারা ডিম পারে।
তো এখন আমরা কিছু কোশ্চেন করি। তো একজন বলো তো, ঘাস ফড়িং এর দেহে মোট কয়টি অংশ থাকে? স্যার তিনটি। তিনটি। আচ্ছা, ঘাস ফড়িং এর অ্যান্টেনার কাজ কি? ঘাস ফড়িং এর অ্যান্টেনার কাজ হচ্ছে শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে এটি, তারপরে স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে, তারপরে অর্থাৎ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। ঘাস ফড়িং এর খাবার কি? নামের মধ্যে উত্তর আছে, ঘাস। ঘাস ঘাস। আচ্ছা, ঘাস ফড়িং এর অ্যান্টেনার অংশ কয়টি থাকে? স্যার তিনটি। তিনটি। নামগুলি বলতে পারবা? স্কেপ, পেডিসেল এবং ফ্ল্যাজেলাম। আচ্ছা, ফ্ল্যাজেলামের খণ্ড কয়টি থাকে? 25টা। 25টা। আচ্ছা শোনো, তোমাদের আজকে যে লেকচারটা নেওয়া হলো, এই লেকচারের উপরে 10টা এমসিকিউ পরীক্ষা থাকবে। আমি এটা ইউটিউবে আপলোড করে দেব এবং ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে আমি গুগলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দিয়ে দেব এবং সবাই পরীক্ষাটা দিবা। পরীক্ষা দেওয়ার পর উপস্থিতিটা খাতায় এনশিওর করা হবে। যারা পরীক্ষা দিবে না তাদের অ্যাবসেন্ট থাকবে তারা। ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা আইডি গুলি যারা লিখোনি লিখে দাও। তারা যারা আইডি লিখোনি আইডিটা লিখে দাও।